অবরুদ্ধ গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত। নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় নিহত ৩০ ফিলিস্তিনি। আল আকসা হাসপাতাল ছাড়ছে রোগীরা। যুদ্ধে ৭০০ সেনা নিহতের দাবি ইসরায়েলের। পাল্টাপাল্টি হামলায় লেবানন ইসরায়েল সীমান্তে তীব্র উত্তেজনা। তেল আবিবের বোমার আঘাতে নিহত ৩। ইসরায়েল জুড়ে হামলার হুমকি হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জমজমাট প্রচারণা। ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের তহবিলে ৫৪ কোটি মার্কিন ডলার জমা। ট্রাম্পের সঙ্গে কঠিন লড়াইয়ের আভাস। এবার চীনের বিরুদ্ধে ফিলিপিন্সের জাহাজকে ধাক্কা দেওয়ার অভিযোগ। সতর্ক সংকেত না মেনে অবৈধভাবে জলসীমায় প্রবেশ করেছিল দাবি চীনা কোস্টগার্ডের। এবং আরব আমিরাতের বাংলাদেশ মিশনে সেবা পেতে হয়রানির অভিযোগ প্রবাসীদের। মালয়েশিয়ায় ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নেয়ার দাবি দূতাবাসের। বন্ধের দিনেও নেওয়া হচ্ছে আবেদন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম। অবরুদ্ধ গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। উপত্যকাটিতে রোববার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের নির্দেশের পর আল আকসা হাসপাতাল ছাড়তে শুরু করেছে রোগীরা। এদিকে চলমান যুদ্ধে নিজেদের ৭০০ সেনা নিহতের দাবি করেছে তেল আবিব। রোববার গাজার আল আকসা হাসপাতালের পাশে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। দেইর আল বালা শহর ছাড়ার নির্দেশের অল্প সময় পরই হামলা শুরু করে তেল আবিব। গেল কয়েকদিনে গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে নিরীহ ফিলিস্তিনিরা এই এলাকায় এসে বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থান করছিলেন। অবরুদ্ধ অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের বিমান হামলায় এই দিনও বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। জীবন বাঁচাতে আল আকসা হাসপাতাল থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে রোগীদের। যে কোনো মুহূর্তে হাসপাতালে আক্রমণ চালাতে পারে ইসরায়েলি সেনারা, তাই আমরা সবাই চলে যাচ্ছি। আমি শেষ পর্যন্ত অপেক্ষা করছিলাম। যখন দেখলাম আমার সঙ্গে থাকা সবাই বের হচ্ছে, তাই আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলি। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েলের ৭০০ সেনা নিহত হয়েছে। রোববার ৭০০তম সেনা হিসেবে ২০ বছর বয়সী একজনের নাম প্রকাশ করে তেল আবিব। যুদ্ধে আহত হয়েছে ৪৩৫০ সেনা। অন্যদিকে চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় ৪০,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা প্রায় ১ লাখ। বাস্তব যুদ্ধের সংখ্যা কয়েক লাখ। রাহানুল রানা, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত। রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। ইসরায়েলে আবারও হামলার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম বলছে, ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির কাছে রয়েছে শক্তিশালী সব রকেট, ড্রোন ও অত্যাধুনিক অস্ত্রভান্ডার। গত বছরের অক্টোবরে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে নিরীহ ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টা হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনীও। এতে প্রায়ই হতাহত হন দুই প্রান্তের বহু মানুষ। এরই ধারাবাহিকতায় রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। গত মাসে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ হত্যার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল গোষ্ঠীটি। এরপর গত কয়েক সপ্তাহ ধরেই এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজমান ছিল। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩২০টিরও বেশি কাতিউষা রকেট নিক্ষেপ করেছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। পাল্টা হামলার ঘোষণা দেয় তেল আবিবও। যদিও আগামী ৪৮ ঘন্টায় জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েল জুড়ে। তবে জনমনে প্রশ্ন উঠছে, আদৌ কি ইসরায়েল টিকে থাকতে পারবে হিজবুল্লাহর সামনে, নাকি হিজবুল্লাহকে কুপোকাত করবে নেতানিয়াহু বাহিনী? ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ চাইলে ইসরায়েলের সর্বত্র হামলা চালাতে পারে। তাদের কাছে রয়েছে শক্তিশালী সব রকেট, ড্রোন ও অত্যাধুনিক অস্ত্র ভান্ডার। হিজবুল্লাহর তুলনায় ইসরায়েলের দক্ষ ও শক্তিশালী সেনাবহর থাকলেও সশস্ত্র এই গোষ্ঠীটি রয়েছে ৫০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম রকেট ও ড্রোন।
হিজবুল্লাহ ছাড়াও ইরান সমর্থিত বেশ কয়েকটি গোষ্ঠী রয়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। ইয়েমেন, সিরিয়া, ফিলিস্তিন ও ইরাকের মতো দেশগুলোতে রয়েছে ইরান সমর্থিত বেশ কয়েকটি গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো হিজবুল্লাহকে সমর্থন করে বিভিন্ন দিক থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে কুপোকাত করে আসছে। ইসরায়েলের সক্ষমতা সম্পর্কে সবার ধারণা থাকলেও হিজবুল্লাহর সামরিক সক্ষমতাও কম নয়। তাদের রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম, কাতিউশা, ফালাক 1, ফজর 5, জিলজাল 1, ফাতেহ 110 এবং স্কুট সহ বেশ কয়েকটি স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট রয়েছে এই সশস্ত্র গোষ্ঠীটির কাছে, যা দিয়ে নিমিষেই গুঁড়িয়ে দিতে পারে ইসরায়েলকে। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিসের প্রচারণা তহবিলে মাত্র 1 মাসে 54 কোটি মার্কিন ডলার জমা পড়েছে। রোববার এক বিবৃতিতে তার প্রচারণা দল বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি শেষ হওয়া ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনে বিপুল পরিমাণ অর্থ জমা পড়ে বলে উল্লেখ করা হয়। কামালার প্রচারণা শিবির আরও বলছে, এই অর্থের পুরোটাই ডোনেশন, আর দাতাদের মধ্যে বেশিরভাগই এবারের নির্বাচনে প্রথমবারের মতো কোনো প্রার্থীর তহবিলে অর্থ জমা দিয়েছেন। এদিকে রিপাবলিকান শিবির বলছে, ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা তহবিলে এখন পর্যন্ত জমা পড়েছে 32 কোটি 70 লাখ মার্কিন ডলার। ভারতের কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার জেরে ক্রমেই জোরালো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি। মঙ্গলবার ছাত্র সমাজের ডাকে দেয়া হয়েছে কার্যালয়ে ঘেরাও কর্মসূচি। এতে সমর্থন দিয়েছে বিজেপিও। কর্মসূচির দিন শহরে বিশৃঙ্খলার আশঙ্কা বাসিন্দারা। সুব্রত আচার্য রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ছাত্র সমাজের। মঙ্গলবার ডাকা এই কর্মসূচিতে সমর্থন দিয়ে দাবি যেন আরও জোরালো করল কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। ঘোষণা অনুযায়ী কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিতে ছাত্র সমাজের সঙ্গে রাস্তায় থাকবেন বিজেপির নেতাকর্মীরা। এতেই নাশকতার শঙ্কা তৈরি হয়েছে রাজ্য সরকারের গোয়েন্দাদের মাঝে। কর্মকর্তারা জানিয়েছেন, কর্মসূচি ঘিরে বাড়তি সতর্ক অবস্থানে থাকবে প্রশাসন। আতঙ্কে আছেন শহরের সাধারণ বাসিন্দারাও। এই গভর্নমেন্ট বাড়াবাড়ি করে ফেলছে, যে কোনো জিনিস ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এটার সাথে জড়িয়ে আছে। অল কাস্ট এন্ড ক্রিড এখন রাস্তায় নেমে পড়েছে, তো এটা আমার মনে হয় খুব একটা ভালো সংকেত নয়। মমতার পদত্যাগের দাবির কর্মসূচি শুরু হয় সম্প্রতি নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনাকে কেন্দ্র করে। 15 দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় সন্দেহভাজন একজন ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি রাজ্য পুলিশ। যদিও তদন্তের দায়িত্ব স্থানীয় পুলিশের হাত থেকে ঘুরে গেছে সিবিআইয়ের কাছে। তারাও আশানুরূপ অগ্রগতি দেখাতে পারছেন না বলে অভিযোগ বিক্ষোভকারীদের। 8 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় পুরো ভারতকে। এরপর থেকেই বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন নানা শ্রেণী পেশার মানুষ। সম্প্রতি সুপ্রিম কোর্টের আহ্বানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যের চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করেছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আবার উত্তপ্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি। 2017 সালের মতো রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। তিনি বলেন, আবারও শুরু হয়েছে রাজ্যটিতে বাসিন্দাদের উপর ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ, যা রোহিঙ্গাদের পালিয়ে যেতে বাধ্য করছে। আবারও উত্তপ্ত মিয়ানমারের রাখাইন রাজ্য। দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর লাগাতার সংঘর্ষে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা। পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় পালাতে বাধ্য হচ্ছে রাখাইনের হাজার হাজার বাসিন্দা। জাতিসংঘের আশঙ্কা, রাজ্যটিতে 2017 সালের মতো রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত ভয়াবহ নৃশংস ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে। শুক্রবার মিয়ানমার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ের প্রধান ভলকার তুর্ক। তিনি জানান, সহিংসতা থেকে পালাতে গিয়ে নিহত হয়েছে শত শত মানুষ। রাখাইন জুড়ে বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, নির্বিচারে বোমা হামলা সহ রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত সকল নির্যাতনের জন্য ভলকার তুর্ক আরাকান আর্মি ও জান্তা বাহিনী উভয়কেই দায়ী করেছেন।
বাংলাদেশে বর্তমানে 10 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। 7 বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের সময় অন্তত 7 লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ভলকার তুর্ক বলেন, সেই সময়ের মতো এখন আবারও রাখাইনে ব্যাপক হত্যাযজ্ঞ চলছে এবং বাস্তুচ্যুত মানুষগুলোকে পালিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হচ্ছে। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেন জুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 4, আহত আরও 37। 8টি ড্রোন ভূপাতিত করল কিয়েভ। রাশিয়ার 2টি অঞ্চল দখলের দাবি জেলেনস্কির। চীনের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের একটি জাহাজকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। তবে চীনা কোস্টগার্ডের দাবি, ফিলিপিন্সের জাহাজটি সতর্ক সংকেত না মেনে অবৈধভাবে তাদের জলসীমায় প্রবেশ করেছিল। এজন্য সব দায় ফিলিপিন্সের বলেও এক বিবৃতিতে জানায় চীন। দক্ষিণ চীন সাগরে ফিলিপিনো জেলেদের একটি জাহাজের পথরোধ করার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। রোববার ফিলিপিন্সের জাহাজটিকে ধাক্কা দেয়া এবং জলকামান ব্যবহার সহ আক্রমণাত্মক এবং বিপজ্জনক কৌশল অবলম্বনের অভিযোগ করেছে ম্যানিলা। ফিলিপিন্সের দক্ষিণ চীন সাগরের টাস্ক ফোর্সের ফুটেজে চীনা উপকূল রক্ষীকে একটি মাছ ধরার জাহাজে জলকামান ব্যবহার করতে দেখা গেছে। ম্যানিলার দক্ষিণ চীন সাগরের টাস্ক ফোর্স এক বিবৃতিতে বলেছে, ফিলিপিন্সের ব্যুরো অব ফিশারিজ জাহাজ, পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর জাহাজ এবং কয়েকটি চীনা কোস্টগার্ড জাহাজের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। দুটি জাহাজের মধ্যে সংঘর্ষেরও অভিযোগ ফিলিপিন্সের। তবে চীনা কোস্টগার্ডের দাবি, তারা ফিলিপিন্সের জাহাজের বিরুদ্ধে নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছিল। তাদের দাবি, জাহাজটি স্প্রাটলি দ্বীপের সাবিনা শোলের কাছে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং বারবার বিপজ্জনকভাবে চীনা জাহাজের কাছে আসার কারণে তারা জলকামান ব্যবহার করতে বাধ্য হয়। ফিলিপিন্সের জাহাজটির বিরুদ্ধে সতর্ক সংকেত না মানারও অভিযোগ চীনের। একই সঙ্গে এ ঘটনার জন্য সব দায় ফিলিপিন্সের বলেও এক বিবৃতিতে জানায় চীন। চীন দ্রুত তার সামরিক বাহিনী সম্প্রসারণ করছে এবং দক্ষিণ চীন সাগরে আধিপত্যের দাবি আরও জোরালো করছে। শুধু ফিলিপিন্সের সঙ্গে নয়, দীর্ঘদিন ধরে ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া এবং ব্রুনাই সহ অন্যান্য দাবিদারদের সঙ্গেও দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ চলে আসছে চীনের। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। মিশনগুলোতে হয়রানি, লাশ পরিবহনে বিড়ম্বনা সহ প্রবাসীদের সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমিরাত প্রবাসীরা। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। রেমিটেন্সের গতি প্রবাহ বেগবান করতে সমস্যাগুলো নিরসন খুবই জরুরি বলে মনে করেন প্রবাসীরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। সরকার পরিবর্তনের পর রেমিটেন্স প্রবাহ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। নতুন সরকারের প্রতি রেমিটেন্স যোদ্ধাদের এই আস্থার জায়গাটি ধরে রাখার জন্য তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসনে অন্তর্বর্তী সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। সম্প্রতি দেশের বিভিন্ন সমস্যার কারণে আমরা প্রবাসীরা এই রেমিটেন্স পাঠাইতে পারি নাই। এখন আমরা আবার সকলেই মোটামুটি চালু করছি রেমিটেন্স বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাই দিচ্ছি। ভবিষ্যতে এটা আরো বৃদ্ধি পাবে। আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে এই দেশের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করে এই সমস্যাগুলোর সমাধান খুব তাড়াতাড়ি করা উচিত। প্রণোদনা 2.5% থেকে 5% করা দীর্ঘদিনের দাবি প্রবাসীদের। এই ছাড়া ভিসা জটিলতা, লাশ পরিবহনে বিড়ম্বনা, কাস্টমসে হয়রানি সহ পরিবার পরিজনের জানমালের নিরাপত্তার বিষয়টি তারা নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে তুলে ধরতে চান। নতুন সরকার যদি আমাদেরকে 5% প্রণোদনা দেয় তাহলে রেমিটেন্সের প্রবাহ কিন্তু আরো বাড়বে। আমাদের ভিসার একটা সঠিক সমাধান দরকার। প্রবাসীদের মালামাল পরিবহনে মোবাইল সহ প্রয়োজনীয় দ্রব্যাদির উপর থেকে কর প্রত্যাহার এবং বাংলাদেশ মিশনে হয়রানি বন্ধ। প্রবাসীদের প্রত্যাশা, নতুন উপদেষ্টা আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সফর করে জটিল সমস্যাগুলো চিহ্নিত করবেন। 2012 সালের পর থেকে আমিরাতে বারবার প্রবাসীরা ভিসা জটিলতা নিয়ে বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। তারপরেও প্রবাসীরা এই দেশটি থেকে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে যোগান দিয়েছেন। এই ধারা অব্যাহত রাখতে তারা অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের সমস্যা নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দিতে আহ্বান জানিয়েছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট নবায়নে হয়রানি এবং দালালদের দৌরাত্ম্য ঠেকাতে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজ করার লক্ষ্যে বন্ধের দিনেও পাসপোর্ট আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনসুলার সার্ভিসও প্রদান করা হবে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন সহ নানা সেবাদানে প্রবাসীদের হয়রানিমুক্ত করতে দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শুরু হয়েছে মোবাইল ক্যাম্পেইন সেবা কার্যক্রম। শনি ও রোববার দেশটির জোহর বারুর অগ্রণী রেমিটেন্স হাউসে চলা 2 দিনব্যাপী এই মোবাইল ক্যাম্পেইন সেবা কার্যক্রমে অংশ নিতে সেবা প্রত্যাশীদের ছিল উপচে পড়া ভিড়। হাতে হাতে পাসপোর্ট পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ই পাসপোর্ট নতুন করে নবায়ন করতে চাই, এই কারণে আসছি এখানে। আমি জমা দিন আজকে নতুন করতে আসলাম। আমাদের কাজটা খুব দ্রুত হয় আর মানুষ যেন হয়রানি না হয়। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ই পাসপোর্ট সেবা চালুর জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় 2023 সালের 22 সেপ্টেম্বর মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানি ESKL এর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। এরপর গত 18 এপ্রিল আনুষ্ঠানিকভাবে ই পাসপোর্ট সেবার উদ্বোধন হয়। এদিন থেকেই দেশটিতে ই পাসপোর্ট সেবা যাত্রার শুরু। এতে ভোগান্তি, দালালদের ঘুষ বাণিজ্য ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে মালয়েশিয়ার প্রবাসী কর্মীরা দ্রুত ই পাসপোর্ট হাতে পাচ্ছেন। কর্মীদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তারা। এখন থেকে MRP পাসপোর্ট পোস্ট অফিসার জমা দিতে হবে না। বাংলাদেশ সরকার সিদ্ধান্তক্রমে আমাদের ESKL এ জমা দিতে হবে এবং অ্যাম্বাসি যেভাবে পাসপোর্টগুলো প্রসিড করে আমরা অ্যাপ্লিকেশন পার্টটা আবেদনটা নিয়ে আমরা তাদেরকে হ্যান্ডওভার করব। সম্প্রতি একদল স্বার্থান্বেষী গোষ্ঠী পোস্ট অফিসের মাধ্যমে আবেদন ফর্ম গ্রহণে কারসাজি করে। এরই জেরে এই পদ্ধতিতে আবেদন নেওয়া বন্ধ করে দেয় হাই কমিশন। আগামী 7 ও 8 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি পাসপোর্ট ও কনসুলার সেবা গ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রোববার দেশটির উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 37 জন। ইউক্রেনের সামরিক বাহিনী এই দাবি করেছে। তাদের মতে খার্কিভ ও ডোনেস্কের ফ্রন্টলাইন এলাকাগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। কিয়েভের দাবি, রাশিয়া এসব অঞ্চলে ইস্কান্দার M ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইস্কান্দারকে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 6টি গাইডেড ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে। রাশিয়ার 8টি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। কিয়েভকে ধ্বংস করতে চাইলেও রাশিয়াই এখন আক্রান্ত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কঠোর হুঁশিয়ারি দিয়ে মস্কোর বিরুদ্ধে পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে চলছে দুপক্ষের তুমুল লড়াই। স্থানীয় সময় শনিবার পূর্বাঞ্চলীয় কোস্তন্তিনিভকা অঞ্চলে রুশ সেনাদের বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হন। পাল্টা জবাবে একই দিন রাশিয়ার গোলাবারুদের ডিপোতে হামলার কথা জানায় কিয়েভ। শনিবার ইউক্রেনের 33তম স্বাধীনতা দিবসে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া চেয়েছিল ইউক্রেনকে ধ্বংস করতে, অথচ যুদ্ধ এখন রাশিয়ায় ফিরেছে। এক ভিডিও বার্তায় ভ্লাদিমির পুতিনকে অসুস্থ লোক বলে কটাক্ষ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বলেন, পুতিন পারমাণবিক যুদ্ধের কথা বলে সবাইকে ভয় দেখিয়ে আসছেন। তবে রাশিয়া এবার ভালোভাবেই বুঝতে পারবে প্রতিশোধ আসলে কাকে বলে। কূটনৈতিক সব ধরনের চেষ্টা আমরা করব, কিন্তু যদি আমরা ব্যর্থ হই বা বন্ধু দেশগুলো পুতিনের আগ্রাসন ও একজন অপরাধী হিসেবে তার বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, তাহলে আমাদের সেনাবাহিনী নিজ ভূখণ্ড থেকে পুতিন বাহিনীকে হঠাতে যা কিছু করণীয় তার সবই করবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে কিয়েভকে নতুন একটি সামরিক সহায়তার আশ্বাস দিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র। এবারের সহায়তার আর্থিক মূল্য প্রায় 12 কোটি 50 লাখ মার্কিন ডলার। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক যুদ্ধ শুরুর পর থেকে কিয়েভকে সামরিক সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। এখন পর্যন্ত ইউক্রেনকে দেয়া সহায়তার আর্থিক মূল্য প্রায় 5000 কোটি মার্কিন ডলার বলে জানা গেছে। এর আগে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সামরিক সহায়তা প্যাকেজ হাতে পাওয়ার পর চলতি মাস থেকেই হামলার গতি বাড়ায় ইউক্রেন। রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চল আক্রমণ করে জেলেনস্কি বাহিনী। একই সঙ্গে রাশিয়ার ঘরে ঢুকে রুশ বাহিনীর ওপরই আঘাত হানে ইউক্রেনের সেনারা। এদিকে কুরস্ক অঞ্চলে কিয়েভের হামলা শুরুর পর প্রথমবার যুদ্ধবন্দী বিনিময় করেছে মস্কো কিয়েভ। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় মোট 230 জন যুদ্ধবন্দী বিনিময় করা হয়েছে।
রাইসা জান্নাত, সময় সংবাদ। বেশিরভাগ রুশ নাগরিকরা একে অপরকে অবিশ্বাস করেন, আবার ৭৩% কাছাকাছি নাগরিক নতুন কারো সঙ্গে পরিচিত হতেই দ্বিধাবোধ করেন বলে পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টার VCIOM এর জরিপে উঠে এসেছে। জরিপে আরও বলা হয় প্রায় 24% মানুষ অপরিচিতদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত থাকেন, আর বাকি 3% ভোগেন সিদ্ধান্তহীনতায়। একে অন্যের সঙ্গে মিশতে হলে, কথা বলতে হলে প্রথমেই যে বিষয়টা মাথায় আসে তা হলো বিশ্বাস। কিন্তু সেটাই যদি না থাকে তাহলে তো নতুন কারো সঙ্গে আলাপচারিতা কিংবা পরিচয় হয়েই উঠবে না। সম্প্রতি রুশ নাগরিকদের নিয়ে একটি জরিপ চালিয়েছে রুশ সংস্থা ওপিনিয়ন রিসার্চ সেন্টার VCIOM। এতে উঠে এসেছে বেশিরভাগ রুশ নাগরিকরা একে অপরকে অবিশ্বাস করেন, আবার 73% কাছাকাছি নাগরিক নতুন কারো সঙ্গে পরিচিত হতেই দ্বিধাবোধ করেন। মাত্র 24% মানুষ অপরিচিতদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত থাকেন, আর বাকি 3% ভোগেন সিদ্ধান্তহীনতায়। তবে বিশ্বাস অবিশ্বাসের ক্ষেত্রে অর্থ অনেকটা ভূমিকা রাখে বলে সংস্থাটি জানায়। যার আয় যত কম তার প্রতি মানুষের বিশ্বাস তত কম। অন্যদিকে আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদেরকে বিশ্বাস করার প্রবণতা 30% কাছাকাছি। একই সঙ্গে দেখা গেছে পুরুষরা সামাজিকভাবে নারীদের তুলনায় অন্যদের প্রতি কম আস্থাশীল। প্রায় 40% পুরুষ বলেছেন যে তারা আশা করেন অন্যেরা তাদের সাথে প্রতারণা করবে, যেখানে মাত্র 30% নারী তাদের অবিশ্বাসের কথা বলেছেন। ইতোমধ্যে 51% নারী ও 45% পুরুষ যে কোনো পরিস্থিতিতে অন্যদের থেকে সৎ আচরণ আশা করে, যেখানে 21 ও 15% সিদ্ধান্তহীন ছিল। বয়সের ভিত্তিতে জরিপ করে দেখা গেছে কম বয়সীরা অন্যদের নির্ভরযোগ্যতা সম্পর্কে বেশি চিন্তিত। 18 থেকে 25 বছর বয়সীদের মধ্যে 45% ভয় পায় অন্যরা তাদের এক পর্যায়ে হতাশ করতে পারে। অন্যদিকে একই উত্তর দেওয়া বয়স্কদের অংশ 28 থেকে 35% পর্যন্ত। সর্বশেষ জরিপের ফলাফল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে VCIOM এর প্রধান ভ্যালেরি ফেডোরভ বলেন, 1990-এর দশক থেকে রুশ নাগরিকদের মধ্যে বিশ্বাস না করার প্রবণতা বেড়েছে। এরপর 2018 সালে অবসর গ্রহণের বয়স বৃদ্ধি, করোনা মহামারী এবং ইউক্রেনীয় সংঘাত বৃদ্ধি পাওয়া সহ বেশ কয়েকটি কারণ রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জার্মানিতে ছুরি হামলার ঘটনায় আরও একজন আটক, উদ্ধার ছুরি হামলাকারী দুজনেই সিরিয়ার নাগরিক, জঙ্গি গোষ্ঠী IS এর দায় স্বীকার। পাকিস্তানের বেলুচিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত 25 জন। ইরান থেকে পাঞ্জাবগামী বাসটি বেলুচিস্তানে একটি খাদে পড়ে উল্টে যায়। কর্তৃপক্ষ জানায় আহতদের উদ্ধারে কাজ চলছে। উদ্ধারকৃত 11 জনের মধ্যে 7 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায় গাড়িটিতে অন্তত 70 জন যাত্রী ছিলেন। দেশটির প্রেসিডেন্ট ঘটনাটিতে গভীর শোক জানিয়ে বলেন, আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সাহায্য প্রদান করা হবে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। এর মধ্যে বন্যায় ভারতের ত্রিপুরা রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 17 লাখ মানুষ। অপরদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভূমিধসে 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের 11 জন। বিস্তীর্ণ জনপদ, চলাচলের রাস্তাঘাট সবই নিমজ্জিত পানিতে। প্রায় এক সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় এমন অবস্থা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি। ঘরবাড়ি হারিয়ে বন্যা দুর্গতরা ঠাঁই নিয়েছেন রাজ্যের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। একই ঘরে দিনরাত কাটাচ্ছেন নানা বয়সী মানুষ। অসুস্থদের মাঝে ওষুধ বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা। গলা সময় না জল হয়েছে, টুলির উপরে জল গেছে, জিনিসপত্র কাগজপত্র সব ভিজে গেছে। আমরা ধান পাইতেছি না, দেখে আমরা স্কুল আয়া করছি। জিনিসপত্র, কাপড় জামা, রেশন কার্ড, স্কুলের বই টই, খাতা টাতা, এমনিতে ব্যাংকের বই টই, গ্রামীণ ব্যাংকের বই, বহুত কিছু নষ্ট হয়েছে আর কি। এদিকে বেশ কিছু এলাকা থেকে পানি নেমে গেলেও গোমতী, দক্ষিণ ত্রিপুরা, আগরতলা সহ বিভিন্ন স্থানে বেড়েছে বন্যার ব্যাপকতা। বৈরী আবহাওয়ার একই পরিস্থিতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলেও। ইয়ম নদীর পানি বেড়ে বন্যার পাশাপাশি দেখা দিয়েছে ভূমিধস। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। স্থানীয় সময় শনিবার দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে ত্রাণ সহায়তা দিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সময় রোববার আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। জীবিত উদ্ধার হয় আরও অনেকে। ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা, ধসে যায় বহু ঘরবাড়ি।
মৌসুমী সাথী, সময় সংবাদ। ব্রাজিলের সাও পাওলোতে দাবানলের আগুনে শিল্প কারখানার 2 কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানান, শুকনো ও গরম আবহাওয়ার কারণে রাজ্যের 30টির বেশি শহর দাবানলের হুমকির মুখে পড়ে। এই অবস্থায় এক শিল্প কারখানায় আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণের সময় কারখানার 2 কর্মী নিহত হন, তবে তাদের মৃত্যু সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। দাবানলের ভয়াবহতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এজন্য রাজ্য সরকার দাবানল মোকাবেলার জন্য একটি জরুরি কমিটি গঠন করেছে। জলিঙ্গিনে ছুরি হামলার ঘটনায় 2 জনকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হামলাকারী দুজনেই সিরিয়া থেকে আসা রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী। তারা জঙ্গি গোষ্ঠী সংগঠন ইসলামিক স্টেট বা IS এর সঙ্গে সম্পৃক্ত বলেও জানায় স্থানীয় পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত ছুরিও। জার্মান থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। অবশেষে গ্রেফতার করা গেল জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের জোলিঙ্গেনে ছুরি হামলার মূল পলাতক অভিযুক্তকে। প্রকাশ করা হলো হামলাকারীর বিস্তারিত তথ্য। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের ধারালো ছুরি। জার্মানির আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন জানায়, জোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ধারালো ছুরি দিয়ে অতর্কিত হামলার মূল হোতা 26 বছর বয়সী ইসা আল হাসান। হামলাকারী সিরিয়া থেকে আসা জার্মানিতে একজন রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী। এর আগে শনিবার গ্রেফতার করা হয় 15 বছর বয়সী আরেক রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী কিশোরকে। অভিযুক্ত এই হামলাকারীদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা IS এর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে জার্মান পুলিশ। হত্যার মূল মিশন ও হামলার পরিকল্পনার বিষয়ে রিমান্ডে নিয়ে চলছে ব্যাপক জিজ্ঞাসাবাদ। এরই মধ্যে হামলার দায় স্বীকারের বিষয়টি টেলিগ্রামের মাধ্যমে নিশ্চিত করে জঙ্গি সংগঠন IS। অঙ্গরাজ্য নর্থ রাইন ওয়েস্টফালেনের স্বরাষ্ট্রমন্ত্রী হেরবার্ট রয়েল ও ডুসেলডর্ফের পুলিশ গণমাধ্যমকে জানান, গ্রেফতারের আগে হত্যাকারী হাসান মিশন শেষ করে ঘটনাস্থলের কাছেই শরণার্থী আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিল। খবর পেয়ে শনিবার রাতে জার্মান পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে মূল আসামিকে গ্রেফতারে সক্ষম হয়। 26 বছর বয়সী মূল হামলাকারী 2022 সাল থেকে জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের একটি শরণার্থী শিবিরে বসবাস করে আসছে। হামলায় এখন পর্যন্ত 3 জন নিহত ও আরও 8 জন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে 1 নারী ও 2 জন পুরুষ রয়েছেন। আহতদের বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গেল মে ও জুন মাসে দেশটির জ্যাকসন আনহাল্ট ও বাডেন বিউটেনবার্গের 2 ছুরি হামলার ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন স্থানীয় জার্মান নাগরিক হতাহত হন। হামলা দুটির ঘটনায় ছিলেন আফগানিস্তান থেকে আসা 2 রাজনৈতিক আশ্রয় প্রার্থী। এদিকে সাম্প্রতিক সময়ে জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের মাধ্যমে নিরপরাধ স্থানীয়রা বারবার হত্যাকাণ্ডের শিকার হওয়ার কারণে সিরিয়া থেকে আসা মুসলমান শরণার্থীদের আর আশ্রয় না দেওয়ার পাশাপাশি আশ্রয়ের জন্য বিবেচিত নন এমন শরণার্থীদের অবিলম্বে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দল AFD ও ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি CDU। জার্মানি থেকে বিটু পড়ুয়া, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে ছুরিকাঘাত ও গাড়ি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। এর মধ্যে 2 জন সংঘর্ষে এবং 2 জন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পুলিশ জানায়, গাড়ি চালানো অবস্থায় চালক যাত্রীর আসনে বসা এক নারীকে ছুরি দিয়ে আঘাত করেন। এরপরেই সামনে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ বাধে তাদের গাড়িটির। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের আগে গাড়িটি এলোপাতাড়িভাবে চলছিল। আঘাতপ্রাপ্ত নারীকে সাহায্য করতে আসা একজন নারীকেও ছুরি দিয়ে আঘাত করেন চালক। আঘাতপ্রাপ্ত সেই নারী গুরুতর অবস্থায় আছে বলেও জানা যায়। আন্তর্জাতিক সংবাদ। শামীম ইসলাম সাগর নামে এক প্রবাসী বাংলাদেশিকে মালদ্বীপের ভেলেন আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। তার কাছে থাকা ৮১,০০০ মার্কিন ডলার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মালদ্বীপ এভিয়েশন সিকিউরিটি কমান্ড জানায়, ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় আচরণবিধি সন্দেহজনক হলে শামীম ইসলাম সাগর নামের ওই প্রবাসীর ব্যাগ তল্লাশি করা হয়। এক পর্যায়ে খাবারের একটি প্যাকেট থেকে ডলার উদ্ধার করা হয়। এই ডলার পাচারের সঙ্গে অবৈধ হুন্ডি ব্যবসায়ীরা জড়িত বলে ধারণা করা হচ্ছে।
আকাশে নানা রঙের ঘুড়ি উড়িয়ে এক রঙিন ঘুড়ি উৎসব করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রবাসীরা। ঘুড়ি আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবে আনন্দে মেতে ওঠেন বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রশান্ত মহাসাগরের তীরে ঐতিহ্যবাহী এক ঘুড়ি উৎসবের খবর জানাচ্ছেন সহকর্মী লস্কর আল মামুন। প্রশান্তের নীল জলরাশি আর নীল গগনে রঙিন ঘুড়ি এ এক ভিন্ন আনন্দ। শিশু, কিশোর কিংবা বয়স্ক বয়স ভুলে আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠেন সবাই। মাছ, প্রজাপতি, ড্রাগন, পাখি, মানুষ, পরী, জাহাজ সহ কয়েকশো রকমের ঘুড়ি উড়িয়ে নিজের মনকে যেন উড়িয়ে নিয়ে যাওয়া হয় ফেলে আসা শৈশব কৈশোরে। সেই অনুভূতি যেখানে ঘুড়ি আর নাটাই নিয়ে কেটে যাওয়া জীবনের সোনালি সময়। ঘুড়ি ওড়ানোর মধ্যে যে অফুরন্ত আনন্দ আর উচ্ছ্বাস রয়েছে তা দেখালেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। আকাশে ঘুড়ি উড়িয়ে আর নেচে গেয়ে দিনভর আনন্দ ঘন সময় পার করেন তারা। লং বিচ প্রশান্ত মহাসাগরের তীরে বাঙালির ঘুড়ি উৎসবে সামিল হন ভিনদেশিরাও। অনুষ্ঠানে বাংলাদেশি বন্যার্তদের জন্য সংগ্রহ করা হয় অর্থ। কাইট ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা একটা আসলে বাংলাদেশে এখন বন্যা হইতেছে, এটার মাধ্যমে আমরা একটা ফান্ড রেজ করব এবং এই ফান্ডটা আমরা বাংলাদেশে পাঠিয়ে দিব। এটা হয় একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামের মতো। এখানের মধ্যে শুধু বাংলাদেশি না, লস অ্যাঞ্জেলস থেকে না, বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আছে। বাংলাদেশের পাশাপাশি বিদেশিরা খুব আনন্দভাবে ঘুড়ি উড়াইতেছে এবং আমাদের প্রচুর স্টল আসছে এই জায়গায়। ক্যালিফোর্নিয়া প্যাসিফিক কাইট ক্লাব আয়োজিত প্রতি বছরের ন্যায় এবারের একাদশ ঘুড়ি উৎসবে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিনামূল্যে বিতরণ করা হয় ঘুড়িও। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উৎসবকে ঘিরে সাগর পারে বাহারি জিনিসের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, লং বিচ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে চালু হয়েছে অভিনব একটি পার্ক। এখানে দেখা মিলবে প্রায় 100 প্রজাতির প্রজাপতির। এছাড়াও প্রায় 300 প্রজাতির কীটপতঙ্গ রয়েছে এই পার্কটিতে। 90 একরের এই পার্কে সবাইকে স্বাগত জানান নানা রঙের ফুল। ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে রং বেরঙের প্রজাপতি। কোনোটা বেগুনি রঙের, আবার কোনোটা ডোরাকাটা। রয়েছে হলুদ আর লাল কালো প্রজাপতিও। প্রজাপতির এই রাজ্যের দেখা মিলবে ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোরে। 90 একর জায়গা নিয়ে তৈরি এই পার্কে রয়েছে প্রায় 300 প্রজাতির কীটপতঙ্গ। এর মধ্যে প্রজাপতি রয়েছে প্রায় 100টি প্রজাতির। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসছেন প্রকৃতির কোলে। Such a pleasant feeling to all of us, and our mind becomes very fresh, and it is more energetic to see those colorful flowers and the butterflies. It takes the honey from the flowers. It while the view is very amazing to see that. একটি স্বাস্থ্যকর বাস্তুতন্ত্রের জন্য প্রজাপতি খুবই গুরুত্বপূর্ণ। তাই রঙিন এই পতঙ্গটিকে নিয়ে বিশ্বের নানা কোণে চলছে বিস্তর গবেষণা। একই সঙ্গে এর বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোকে বাঁচানোর চেষ্টাও চালাচ্ছেন গবেষক ও বিজ্ঞানীরা, যার মধ্যে 35টি প্রজাতিই ভারতের। তাই প্রজাপতির অভয়ারণ্য এই পার্কটি বাস্তুতন্ত্র রক্ষায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। We have 101 species of butterflies, and this area can be declared in future as a butterfly hotspot. That's one of the main reasons of setting up a butterfly park in this area. পার্কটিতে ঢুকতেই হাজারো প্রজাপতির অভিনন্দন ও ফুলের সুবাসে যে কারো মন আনন্দে ভরে উঠতে বাধ্য। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়ে গেল কুকুরের দৌড় প্রতিযোগিতা। স্থানীয় সময় শনিবার কর্গি প্রজাতির ছোট ছোট এই কুকুরগুলো নিয়ে তৃতীয়বারের মতো বার্ষিক এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় 100টি কুকুর এতে অংশ নেয়। গলায় রঙিন ফিতে বাঁধা ছোট ছোট পায়ে ছুটে যাচ্ছে ফিনিশ লাইনের দিকে। কর্গি প্রজাতির ছোট এই কুকুরগুলোকে নিয়ে অভিনব এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করে লিথুনিয়া। এতে অংশ নেয় প্রায় 100টি ওয়েলস পেমব্রোক ও কার্ডিগান কর্গি প্রজাতির কুকুর। ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই ক্ষুদে প্রতিযোগীরা প্রথমে একটি কস্টিউম কন্টেস্টে অংশ নেয়। এ সময় বাহারি সাজে দেখা যায় তাদের। কারো মাথায় পরা উলের টুপি, আবার কেউ পরেছে গাড়ির কস্টিউম। চোখে চশমা আর গায়ে স্লিপিং গাউন পরা কুকুরেরও দেখা মিলবে।
এই প্রজাতির কুকুরের পা ছোট হওয়ায় তারা দ্রুত দৌড়াতে পারে না বলে বদনাম আছে। তবে পরপর 2টি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে এই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে ক্ষুদ্র এই প্রাণীটি। অনুষ্ঠানটির আয়োজকও বলছেন একই কথা। They are really fast, they're really agile, and it's a myth that they cannot run fast. So they are really sporty. তুলতুলে এই কুকুরগুলোকে রেসের ময়দানে দেখতে জড়ো হন হাজার হাজার দর্শক। অত্যন্ত উৎসাহের সঙ্গে নিজেদের কুকুর নিয়েও হাজির হন অনেকে। এ সময় ছোট্ট এই কুকুরগুলোর প্রতি নিজেদের ভালোবাসাও প্রকাশ করেন তারা। He is smart in a way that yes, he will learn whatever you will tell him, but he is smart in a way too that if he wants something, he will figure out how to get it. ছোট পায়ের কুকুরের আরও বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। তবে ব্রিটেনের প্রয়াত রানী এলিজাবেথের বদৌলতে কর্গি প্রজাতিটি তুমুল জনপ্রিয়তা পায়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মাত্র 4 দিনের ব্যবধানে 43 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার ছাড়ালো সুপারস্টার রোনালদোর ইউটিউব চ্যানেল ইয়োর ক্রিস্টিয়ানো। তুমুল জনপ্রিয়তা, ইতোমধ্যে তার আপলোড করা ভিডিও থেকে 174 মিলিয়নের বেশি ভিউ পেয়েছেন, যাতে তার আয় হয়েছে $100 মিলিয়ন বেশি। এছাড়া ইউটিউবের বিজ্ঞাপন থেকে মাসে $5 মিলিয়ন আয়েরও সম্ভাবনা রয়েছে এই চ্যানেলটি। মাঠে কিংবা মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো এমন একটি নাম যে নামের পাশে রেকর্ডের পর রেকর্ড যুক্ত হয়েই চলেছে। এক একটা কীর্তি যেন রনকে পৌঁছে দিচ্ছে অনন্য উচ্চতায়। CR7 যে ফুটবলের বাইরেও কতটা জনপ্রিয় তারই এক নজির দেখলো এবার পুরো বিশ্ব। অবসর সময় যাপন কিংবা মজার ছলে ইউটিউব চ্যানেল খুলেছেন পর্তুগিজ মহাতারকা। ইয়োর ক্রিস্টিয়ানো নামে সেই ইউটিউব চ্যানেল মাত্র 1 ঘন্টায় ছাড়িয়ে যায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, যাতে গড়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডও। আর 24 ঘন্টার মধ্যে ছাড়িয়েছে 24 মিলিয়ন সাবস্ক্রাইবার। আর বর্তমানে ইয়োর ক্রিস্টিয়ানো চ্যানেলটি ছাড়িয়েছে 43 মিলিয়ন সাবস্ক্রাইবার, যা এর আগে করতে পারেনি কোনো ইউটিউব চ্যানেল। জনপ্রিয় ইয়োর ক্রিস্টিয়ানো চ্যানেলটি মাত্র 22 মিনিটে ছুঁয়েছে 1 লাখ সাবস্ক্রাইবার। চ্যানেলটি খোলার 47 মিনিটের মধ্যে 1 মিলিয়ন ও 12 ঘন্টার মধ্যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার যোগ হয়। তাতে সিলভার, গোল্ডেন ও ডায়মন্ড প্লে বাটনও জিতেছে চ্যানেলটি। ইতোমধ্যে রোনালদো তার এই ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছেন, যে ভিডিওগুলোতে 174 মিলিয়নের বেশি ভিউ হয়েছে। মাত্র 4 দিনের ব্যবধানে তার এই ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তায় ভক্তদের মনে একটা প্রশ্ন উঁকি দিতেই পারে, এই চ্যানেল থেকে কত অর্থ উপার্জন করছেন রোনালদো? ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী ইউটিউবে প্রতি 1000 ভিউর জন্য $6 দেওয়া হয়। ইতোমধ্যেই রন তার ইউটিউব চ্যানেলে 20টি ভিডিও পোস্ট করেছেন। হিসেব অনুযায়ী প্রতি 1 মিলিয়নের জন্য 1200 থেকে $6000 মার্কিন আয় হয়ে থাকে। সব মিলে মোটে 4 দিনের মধ্যে এই ইউটিউব চ্যানেল থেকে $100 মিলিয়ন উপার্জন করেছেন CR7। এত কম সময়ে যা এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলই করতে পারেনি। আর ইয়োর ক্রিস্টিয়ানো চ্যানেলে বিজ্ঞাপন থেকে মাসে প্রায় $5 মিলিয়ন মার্কিন উপার্জনেরও ধারণা করা হচ্ছে। তার এই ইউটিউব চ্যানেলে গড়ে 400 মিলিয়ন ভিউয়ারশিপ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। রোনালদো ইউটিউব অ্যাকাউন্ট খোলার আগে তার সম্পদের পরিমাণ ছিল $500 মিলিয়ন। এবার তার এই চ্যানেল থেকে আয়ে সম্পদের পরিমাণ আরও বাড়বে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয়তায় মোটা অঙ্ক উপার্জন করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। তাজিন খন্দকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অবরুদ্ধ গাজায় হত্যাযজ্ঞ ব্যাহত, নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় নিহত 30 ফিলিস্তিনি। আল আকসা হাসপাতাল ছাড়ছে রোগীরা। যুদ্ধে 700 সেনা নিহতের দাবি ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জমজমাট প্রচারণা। ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিসের তহবিলে $54 কোটি মার্কিন জমা। ট্রাম্পের সঙ্গে কঠিন লড়াইয়ের আভাস। এবং আরব আমিরাতে বাংলাদেশ মিশনে সেবা পেতে হয়রানির অভিযোগ প্রবাসীদের। মালয়েশিয়ায় ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নেওয়ার দাবি দূতাবাসের। বন্ধের দিনেও নেওয়া হচ্ছে আবেদন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।